নমস্কার, শুভ সন্ধ্যা সকলকে। আশা করি আমার কথা শোনা যাচ্ছে। হ্যাঁ স্যার। বেশ, আজকে আমাদের মধ্যযুগের ক্লাস। মধ্যযুগ অনেকের জন্যই বেশ ডিফিকাল্ট একটা জায়গা। তো সমস্তটা তো এক্ষুনি পড়িয়ে ফেলা সম্ভব না, কিন্তু আজকে আমাদের টপিক হচ্ছে চর্যাপদ। চর্যাপদ কিভাবে পড়তে হবে, কোন জায়গাগুলো বিশেষ গুরুত্বপূর্ণ, এই সমস্ত বিষয়টা নেট পরীক্ষার পার্সপেক্টিভে আমরা দেখব। আজকে ক্লাস নেবেন ডিএস ম্যাম। তো সেক্ষেত্রে তোমরা সবাই যারা জয়েন করেছো, আশা করব তোমরা শেষ পর্যন্ত ক্লাসটা করবে। হ্যাঁ, এইটুকু মাথায় রেখে ক্লাসটা করবে যে ক্লাসগুলো রিল নয়, এন্টারটেনমেন্টের বিষয়ও নয়। ফলে তাৎক্ষণিক একটা কিছু করে দেওয়া, 30 সেকেন্ডের মধ্যে একটা আনন্দ পাওয়া, সে ব্যাপারটা অবশ্যই হবে না। তো রিল দেখার দৃষ্টিভঙ্গিতে নয়, পড়াশুনো করার দৃষ্টিভঙ্গিতেই সবাই খাতা কলম নিয়ে বসবে এবং ম্যাম যা বলছেন সেগুলো তোমরা নোট ডাউন করবে। তো ঠিক আছে, শুরু হোক। ম্যাম, আপনি ক্লাস শুরু করুন। নমস্কার, শুভ সন্ধ্যা সবাইকে। আমি শুরু করছি। তার আগে আমি একটু স্ক্রিনটা শেয়ার করি, তাহলে আমার সুবিধা হবে, আপনাদেরও একটু সুবিধা হবে। বেশ, আমার আজকের ক্লাস যে বিষয়টা নিয়ে, সেটা আশা করি আপনারা সকলেই জানেন। আমি আজকে চর্যাপদ পড়াবো। চর্যাপদের পদ ধরে আমি বিশ্লেষণ করব। পুরোটা তো অবশ্যই একটা ক্লাসে এভাবে হওয়া সম্ভব নয়, কিছুটা আমি করব, আমার যতটা সাধ্য আমি ততটা করব। তার আগে আমি একটু এই যে প্রাগাধুনিক সাহিত্য, যেটা দাদা একটু আগে বলছিলেন যে এটা খুবই দুরূহ, সেটা কেন দুরূহ সেটা তো আমরা মোটামুটি সকলেই জানি। যে প্রাগাধুনিক সাহিত্যের যে ভাষা, সেইটা একটা বিষয় যে আমাদের এখনকার ভাষার থেকে এই ভাষাটা অনেকটা দূরে রয়েছে। আর এবং বিভিন্ন টেক্সটের বিভিন্ন রকম ভাষা, সেটাও একটা ব্যাপার। সবকটাই বাংলা যদিও, কিন্তু সবকটারই একটা আলাদা রকম আছে। আর একটা বিষয় হচ্ছে প্রত্যেকটা টেক্সট এত বড়। এই দুটো বিষয়ই এই প্রাগাধুনিক সাহিত্যের এই যে কঠিন লাগার বিষয়টা, সেটাই একটা মানে কঠিন চ্যালেঞ্জের জায়গা হয়ে যায় নেটের জন্য অন্তত। তো আমি আজকে একটু প্রথমে একবার একটু বলে নিই যে এই প্রাগাধুনিক সাহিত্যের যে ইউনিট ইউনিট 2, সেটাতে কি কি রয়েছে আপনাদের নেটের সিলেবাসে। প্রথমে দেখুন, চর্যাপদ আছে, যেটা আজকে আমি কিছুটা পড়ানোর চেষ্টা করব। তাছাড়া রয়েছে শ্রীকৃষ্ণ কীর্তন, একটা বড় কাব্য, এবং সেটার 4টে খণ্ড আপনাদের রয়েছে। রয়েছে বৈষ্ণব পদাবলীর বিদ্যাপদ, চণ্ডীদাস, জ্ঞানদাস, গোবিন্দ দাস, বলরাম দাস, এদের পদ। মঙ্গল কাব্য রয়েছে 4টে: মনসা মঙ্গল, চণ্ডী মঙ্গল, শিবায়ন, অন্নদা মঙ্গল, এবং সেটার মানে পুরোটা হয়তো নেই, কিছুটা কিছুটা খণ্ড রয়েছে। এছাড়া রয়েছে চৈতন্য জীবনী কাব্য, চৈতন্য ভাগবত, চৈতন্য চরিতামৃত। অনুবাদ সাহিত্যর মধ্যে রয়েছে রামায়ণ, মহাভারত, মানে কৃত্তিবাসী আর কাশিদাসী। আর তার সাথে রয়েছে শ্রীকৃষ্ণ বিজয়। আরাকান রাজসভার কাব্য রয়েছে 2টো। শাক্ত পদাবলী রয়েছে 2জনের, রামপ্রসাদ আর কমলাকান্ত ভট্টাচার্য। আর ময়মনসিংহ গীতিকা রয়েছে, সেটা ময়মনসিংহ গীতিকার কিছুটা কয়েকটা পালা রয়েছে আর কি। তো এই যে সিলেবাস, এই সিলেবাস অনেকখানি বড়, এটা তো আমাদের মানতেই হবে। এবং যে বড় কাব্যগুলো, সেটা পড়ার একটা ধরন আছে। সেটাই আপনাকে হয়তো আমি বলবো, আমার মতে, আমি যখন নেটের প্রিপারেশন নিয়েছি, আমার কাছে যা লেগেছে সেটা আমি শেয়ার করছি। যে বড় কাব্যগুলোর প্রিপারেশন নেওয়া তুলনামূলক সহজ এই চর্যাপদ বা বিভিন্ন ছোট ছোট পদগুলো যেগুলো, সেগুলোর তুলনায়। মুখ্যত চর্যাপদ। তার কারণ হচ্ছে চর্যাপদের যে ভাষা, সেটা খুবই ডিস্টেন্ট আমাদের থেকে, কারণ এটা অনেক অনেক দিন আগের ভাষা। এবং এই ভাষার মধ্যে শুধু যে বাংলা আছে তা নয়, এই ভাষার মধ্যে অনেকগুলো ভাষার প্রভাব কিন্তু আমরা দেখতে পাই। ফলে চর্যাপদ বিষয়টা আমাদের কাছে বেশ অনেকটাই দুরূহ। আমি চর্যাপদের পড়ানোর আগে আমি বলে নিই যে আমি এই চর্যাপদটাকে কিভাবে পড়াবো বলে ভেবেছি।
এক নম্বর হচ্ছে চর্যাপদ কি এবং কেন, এই জিনিসটা আমাদের কিন্তু প্রথমে আগে একটুখানি জানতে হবে, কারণ প্রথমেই যদি আমি টেক্সটে ঢুকে যাই তাহলে কিন্তু এই যে চর্যাপদটা আমি পড়ছি সেটা যে এই যে দুরূহ ব্যাপারটা সেই বিষয়টা কিন্তু আমাদের কাছে কাটবে না। কারণ আমরা যদি চর্যাপদ কেন লেখা হয়েছিল, কি সাধনা করা হতো সেই সময়, যে সাধনার ভিত্তিতে বা যে সাধনা করবার জন্য যে চর্যাটার জন্য এই চর্যাপদ লেখা হয়েছে সেটা যদি আমরা না জানি তাহলে কিন্তু আমরা পদগুলো পড়ে সেভাবে উপলব্ধি করতেই পারবো না, এবং মনে রাখা তো দূরের কথা। চর্যাপদের এছাড়া আমরা এরপরে যেটা আমি বলবো সেটা হচ্ছে চর্যাপদের সময়কাল, তাছাড়া পদকর্তাদের পরিচয়, পদকর্তাদের নাম, চর্যাপদ কতগুলো রয়েছে সেগুলো, আর এই চর্যাপদের যে পদ ভিত্তিক আলোচনা আমি করব প্রথমে বলেছি সেইটা। আমার প্রথম যেটা বক্তব্য সেটা হচ্ছে চর্যাপদ কি এবং কেন। আমি কিছু পয়েন্টস লিখেছি এখানে যাতে আপনাদের একটুখানি পরপর ধারণাগুলো হয়ে যায়। প্রথম কথা যেটা, আমরা তো জানি মোটামুটি যে চর্যা গানগুলো হচ্ছে মূলত বৌদ্ধ ধর্ম চর্চা ও চর্যার গান। এতে ধর্মীয় ইঙ্গিত রয়েছে, সাধন প্রণালীর বিবরণ রয়েছে, বিভিন্ন পারিভাষিক শব্দের উল্লেখ আমরা এর মধ্যে দেখতে পাচ্ছি, এবং সেটা থেকেই আমরা বুঝতে পারছি যে এই গানগুলোর মূল পটভূমিকাটা হচ্ছে বৌদ্ধ ধর্ম। কিন্তু বৌদ্ধ ধর্মের যে একদম আদি যে রূপটা সেটা কিন্তু এই চর্যাপদের প্রেক্ষাপট বা আধার সেটা যে আমরা বলতে পারি তা নয়, বরং একটা বিবর্তিত রূপ হয়েছে এর পটভূমি। কিরকম রূপটা হচ্ছে কিছুটা তান্ত্রিক রূপ। হ্যাঁ, এবার বৌদ্ধ ধর্মের এই যে পট পরিবর্তনটা হচ্ছে সেটার যে ইতিহাসটা সেটা আমরা একটু সংক্ষেপে আলোচনা করব। তার কারণ সেইটা মানে আমরা যদি এইটা না জানি তাহলে আমাদের কিন্তু পদ পড়তে গিয়ে একটু অসুবিধা হবে। দেখুন, বুদ্ধদেব মারা যাওয়ার পর তার যে বাণী সেই এবং যে নির্দেশ সেগুলোর যে আসল তাৎপর্য কি, হ্যাঁ, এটা কিন্তু অনেক সময় হয়ে থাকে যে আমরা কেউ কোনো প্রফেট একটা কথা বলে গেছে এবং পরে তার বিভিন্ন রকম মানে কানাঘুষো ছড়াতে 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 সেটা বিভিন্ন রকম হয়ে গেছে কথাগুলো। তাহলে বুদ্ধ মারা যাওয়ার পরও কিন্তু এরকম একটা বিষয় ঘটেছে যে তার যে শিষ্যরা তাদের মধ্যে দেখা গেছে একটা মতানৈক্য। কিরকম, সেখান থেকে বৌদ্ধ ধর্ম ভাগ হয়ে গেছে দুটো ভাগে, একটা হচ্ছে হীনযান আর একটা হচ্ছে মহাযান। এদের মধ্যে দেখা যায় যে হীনযানীরা ছিলেন অপেক্ষাকৃত রক্ষণশীল এবং এদের ধর্মীয় যে লক্ষ্য সেটাও ছিল কিন্তু সংকীর্ণ, তাই জন্যই কিন্তু এদের হীনযান বলা হচ্ছে। হীন, তাদের আদর্শটা অপেক্ষাকৃত হীন, আর যাদের আদর্শ অপেক্ষাকৃত মহান তাদের বলা হবে মহাযান। তো এই হীনযান এরা মনে করতেন যে ধ্যান ও কঠোর আচার অনুষ্ঠান এইগুলো দিয়ে সংসার চক্রের যে আবর্ত, হ্যাঁ, সংসারের যে ঘূর্ণিপাক বলা যায়, সেই সংসারের আবর্ত থেকে মুক্তি লাভ, এটাই হচ্ছে তাদের যে ধর্মাচরণ সেটার আসল লক্ষ্য। ধর্মাচরণের এই যে একটা ছোট একটা বিষয়, মানে একটা এই ক্ষুদ্রতার মধ্যে এটাকে আবদ্ধ করে ফেলা যে কেবল সংসার থেকে মুক্তি লাভ বা শুধু যে হীনযানী যে গোষ্ঠী সেইটুকুর মধ্যে রাখা, সেইটার কারণেই এটা হীনযান। উল্টো দিকে মহাযানীরা কিরকম ছিল? মহাযানীরা ছিল উদার। কিরকম? তারা চাইতো বেশি বেশি করে লোক, আরো বেশি করে লোক যাতে তাদের এই মহাযান যে ধর্ম সেটার মধ্যে ইনক্লুডেড হতে পারে। তার জন্য তাদের যে ধর্মাচরণ সেটার উদ্দেশ্য ছিল নিজের মুক্তি লাভ তো বটেই, তার সাথে সাথে সমগ্র যে জীবকুল তাদের সবার মুক্তি লাভ। এবং এদের উদ্দেশ্য হচ্ছে সংসার থেকে কেবল বেরিয়ে যাওয়া বা সংসার থেকে মুক্তি লাভ সেটা নয়, বরং বোধিসত্ত্বাবস্থা লাভ। তাহলে এই বোধিসত্ত্ব অবস্থা এই বিষয়টা কি সেটা আমি বলবো। তার আগে একটু বলি যে মহাযানী সাধকেরা মনে করতেন যে বিভিন্ন পারমিতা, পারমিতা মানে কি? পারমিতা মানে হচ্ছে বেশ কয়েকটা গুণ, যেমন ধরো দান, শীল, ক্ষান্তি, বীর্য, এই যে বিভিন্ন ধরনের গুণ,
সেই গুণ এবং মন্ত্র শক্তির প্রয়োগে এই বোধিসত্ত্বাবস্থাটা পাওয়া যায়, বোধিসত্ত্ব লাভ করা যায়। এবার বোধিসত্ত্বাবস্থাটা কি তাহলে? সেটা হচ্ছে বুদ্ধত্ব লাভের ঠিক আগের যে স্টেপটা, আগের যে স্তরটা, সেটা। মহাযানীরা মনে করতেন যে এই প্রত্যেক জীবের মধ্যে বুদ্ধত্ব লাভের সম্ভাবনা আছে। ওই যে আমি প্রথমে বলেছি যে এদের যে ধারণা সেটা অনেকখানি উদার, তাই তারা মনে করতেন যে সবাই পারে, কেবল আমরা পারি তা নয়, মনে করতেন সবাই পারে। তাই তারা ভাবতেন যে বুদ্ধত্ব লাভের যে সম্ভাবনা সেটা সকলের মধ্যেই আছে। যে কোনো বুদ্ধত্বকামী ভিক্ষুকে একটা কোনো ভালো কাজ বা কুশল কর্ম সেটার মাধ্যমে কিন্তু পরের হিতের জন্য বা পরের উপকারের জন্য নিজেকে উৎসর্গ করতে হবে। তাই বোধিসত্ত্বাবস্থা লাভ হচ্ছে মহাযানী সাধকের পরম মানে পরম আর কি একটা চাওয়ার বিষয়, এটাই তাদের সাধ্য বিষয়। তা এই যে পারমিতা আর মন্ত্রের কথা আমি বলছি, এটাকে বলা হয় পারমিতা নয় আর মন্ত্র নয়। আমি যতটা সহজ করে সম্ভব আমি তত্ত্বটাকে একটুখানি তুলে ধরার চেষ্টা করছি। এই মন্ত্র নয়ের হাত ধরে, মানে মন্ত্রের হাত ধরে কিন্তু বৌদ্ধ ধর্মে দেখা যাচ্ছে পরের দিকে আস্তে আস্তে তন্ত্রের যে তান্ত্রিক যে আচার আচরণ বা বিভিন্ন গুহ্য আচার আচরণ সেটা ঢুকে পরে অন্যান্য উপাদানও আস্তে আস্তে ঢুকছে। যেমন মানে যত দিন যাচ্ছে তত আরো বেশি করে ঢুকছে। সেটা হচ্ছে তান্ত্রিক যৌনাচার, যৌগিক কায় সাধনা, এগুলো সবই আস্তে আস্তে ঢুকছে। এই যে মন্ত্রযান, এর দ্বারা যে তান্ত্রিক বৌদ্ধ ধর্মের সূচনা হচ্ছে, যে তান্ত্রিক দিকটা আমরা বৌদ্ধ ধর্মের দেখতে পাচ্ছি, এটা তো প্রথমে ছিল না, সেইটাকেই বলা হচ্ছে বজ্রযান। তাহলে আমার কি হলো ব্যাপারটা? বৌদ্ধ ধর্ম সেখান থেকে দুটো ভাগে ভাগ হলো, হীনযান, মহাযান। মহাযানটা এবার আরেকটুখানি বদলে নিয়ে হয়ে গেল বজ্রযান। এবং এরম করতে করতেই এই যে দেখুন যে বৌদ্ধ ধর্ম ধীরে ধীরে সময়ের সাথে সাথে কিন্তু ধর্মাচরণ বা ধর্মের যে সাধ্য বিষয় সেটা আস্তে আস্তে একটু তরল হচ্ছে, একটু সহজের দিকে এগিয়ে যাচ্ছে একটু একটু করে। তাহলে আমরা দেখতে পাচ্ছি আপাতত আমরা বজ্রযান অব্দি এলাম, এবার বজ্রযানেরও আরেকটু রূপান্তর হয়ে হচ্ছে সেটা সহজযান। সহজযান কথাটার মধ্যে থেকে আমরা বুঝতে পারছি যে একটা সহজ হওয়ার প্রবণতা এখানে চলে আসছে। যে সহজ হওয়ার প্রবণতা, সহজ সুখ বা মহাসুখ, এই কথাগুলো আমরা চর্যাপদের মধ্যে বারবার বারবার ঘুরে ফিরে আসতে দেখব, পদটা যদি আমরা একটু ফুটিয়ে পড়ি তাহলে। এই সহজযানীরা এই যে মন্ত্র বা বিভিন্ন গুহ্য আচার আচরণ এইগুলোর কিন্তু একেবারেই ধার ধারতেন না। তারা বজ্রযানটাকে আস্তে আস্তে সহজ করে নিতে লাগলো, তাই জন্যই সহজযান। তাদের ধর্ম সাধনার যে সাধ্য, আমরা প্রথম মহাযানের সময় আমরা দেখছিলাম যে সাধ্য ছিল বোধিসত্ত্বাবস্থা লাভ, তখনও বেশ খানিকটা কঠিন ছিল বিষয়টা। এবার যেটা সাধ্য হলো সেটা হচ্ছে সহজ আনন্দ লাভ, মানে প্রত্যেক ইন্ডিভিজুয়ালের, প্রত্যেক মানুষের নিজস্ব একটা আনন্দের স্তর, সেই স্তরটায় পৌঁছানোর বিষয়টা এখানে চলে আসছে। এবং এই আনন্দটা কিরকম হবে? সেটা হবে সহজ আনন্দ। মানে এই যে যেমন আমরা তো, এটা আমাদের খুবই পরিচিত একটা বাক্য যে সহজ কথা যায় না বলা সহজে, অর্থাৎ সহজ থাকা হচ্ছে সবচেয়ে কঠিন। তাহলে সহজ আনন্দ লাভ করাও বেশ কঠিন, কিন্তু এই বাহ্য আচার অনুষ্ঠানের মধ্যে ঘিরে থাকলে আমরা কখনো সহজ আনন্দ পাবো না, যেটা একটা দুর্লভ বিষয়। তাই জন্যই সেটার মধ্যে এত আনন্দ। ঠিক আছে, তো যেটা বলছিলাম যে তাদের যে ধর্মাচরণ সেটা সাধ্য হয়ে উঠছে সহজ আনন্দ লাভ। এই মহাসুখ বা সহজ আনন্দ লাভের জন্য তাদের কিন্তু শাস্ত্রপাঠ, জপ তপ এগুলো কিছুই করতে হতো না, বা তারা বলতেন না করতে। বরং এইসব যে বাহ্য আচার অনুষ্ঠান সেগুলোকে বাদ দিয়ে নিজের দেহকে অবলম্বন করে, তাহলে আমরা আস্তে আস্তে সমাজ মানুষের থেকে ব্যক্তি মানুষের দিকে এগিয়ে আসছি, যে আমরা নিজের দেহকে অবলম্বন করতে শিখছি। নিজের দেহকে অবলম্বন করে তারা কিন্তু সাধনা করবার কথা বলছেন।
দেহের যে তিনটে নাড়ির কথা আমাদের অবশ্যই চর্যাপদ পড়তে গেলে জানতে হয়, সেটা হচ্ছে ইড়া, পিঙ্গলা আর সুষুম্না নাড়ি। এই তিন নাড়ির কথা আমরা মোটামুটি হয়তো এই নামে জানি, কিন্তু চর্যাপদ যখন আমরা পড়বো তখন আমাদের এর আরো বেশ কিছু নাম জানতে হবে, যেমন বামগা, দক্ষিণগা আর সুষুম্না বা অবধূতিকা। ঠিক আছে? বা ধরুন এই বামগা দক্ষিণগাকেই আমরা যখন চর্যাপদের প্রথম পদটা পড়বো তখন দেখবো এই বামগা দক্ষিণগাই আবার হয়ে গেছে ধমন, চমন। এরকম বিভিন্ন নামে এই তিনটে নারীর কথা বারবার বারবার চর্যাপদে আসছে। এই বামগা এবং দক্ষিণগা বা ইড়া, পিঙ্গলা এই নারীর মধ্যে দিয়ে বলা হয় যে এই নারীর মধ্যে দিয়ে একটা প্রাণবায়ু প্রবাহিত হয়, প্রাণবায়ু এবং অপ্রাণবায়ু প্রবাহিত হয়, এবং সেটা মূলত হচ্ছে নিম্নগামী, অর্থাৎ নিচের দিকে সেটা যেতে চায়, স্বভাবত সেটা নিম্নগামী। কিন্তু যদি সাধককে সহজ আনন্দ লাভ করতে হয় তবে সেই নিম্নগামী শ্বাসবায়ুর যে ধারা সেটাকে নিয়ন্ত্রিত করতে হবে, এবং নিয়ন্ত্রিত করে কি করতে হবে, সেটাকে উপরের দিকে চালনা করতে হবে। ঠিক আছে? এই উপরের দিকে চালনা করা বিষয়টা, সেটা যদি আমরা করতে পারি, যদি সেই শ্বাসবায়ুটা মস্তিষ্ক অব্দি পৌঁছতে পারে, তবে আমরা বা সাধকেরা সহজ আনন্দ বা সহজ সুখ লাভ করবে। আমাদের দেহে 4টে চক্র রয়েছে। সহজ সাধকদের মতে আমাদের দেহে রয়েছে 4টে চক্র। এই 4টে চক্র কি কি আমি একটুখানি স্ক্রিন শেয়ার করে আরেকবার একটু অন্য আরেকটা স্ক্রিন দেখাই, তাহলে বুঝতে সহজ হবে। এই যে 4টে চক্র দেখা যাচ্ছে আশা করি স্ক্রিনটা। 4টে চক্রর প্রথমটা হচ্ছে নির্মাণ চক্র বা মণিপুর চক্র। তার উপরে থাকছে এই নির্মাণ চক্র থাকছে হচ্ছে নাভিতে, যেখানে আমাদের নাভি থাকে সেখানে। ধর্মচক্র থাকছে হৃদয়ে, সম্ভোগ চক্র থাকছে গলায়, এবং সহজ চক্র বা মহাসুখ চক্র থাকছে মস্তিষ্কে। তাহলে এই যে ইড়া, পিঙ্গলা দুই নাড়ি, এই দুই নাড়ির মধ্যে দিয়ে যে শ্বাসবায়ু নিচের দিকে নামতে চাইবে, সেটাকে আমাদের নিয়ন্ত্রণ করে এই নাভি থেকে ক্রমাগত নাভি, হৃদয়, গলা এবং তারপর মস্তিষ্কে প্রেরণ করতে যদি আমরা পারি, তবেই আমরা সহজ সুখ লাভ করব। এই যে ছবিটা, এটার মধ্যে আমার বেশ কয়েকটা অন্যান্য নাম রয়েছে, যেমন বিরমানন্দ স্থান, সহজানন্দ স্থান। এগুলো কেন বলে সেটা আমি বলবো। তার আগে আমি চক্রের কথাটা বলে নিলাম। তাহলে আমরা বুঝতে পারছি যে এই বামগা এবং দক্ষিণগা নাড়ির মধ্যে দিয়ে যে শ্বাসবায়ু নিচের দিকে আসছে, সেটাকে যদি আমরা নাভি, হৃদয়, গলা এবং তারপরে মস্তিষ্ক অব্দি প্রেরণ করতে পারি অবধূতিকা বা সুষুম্নার মধ্যে দিয়ে, তাহলে আমাদের সহজানন্দ লাভ হবে। এইটাই হচ্ছে মূল তত্ত্বটা। বেশ, এবারে আবার আমরা আগের স্লাইডটায় চলে আসছি। আচ্ছা, এবার আমি যেটা বলবো সেটা হচ্ছে চর্যাপদের সময়কাল এবং পদকর্তাদের কথা। চর্যাপদের সময়কাল নিয়ে বেশ কিছু বিতর্ক আছে, সেটা আমি আজকে যদি বলতে শুরু করি তাহলে সেটা অনেকটা বড় হয়ে যাবে। মোটামুটি ভাবে ধরা হয় যে চর্যাপদ লেখা হয়েছিল দ্বাদশ, মানে চর্যাপদ লেখার নিম্ন সীমাটা হচ্ছে দ্বাদশ শতাব্দী, এবং যে সিদ্ধাচার্য বা পদকর্তাদের নাম আমরা পাই সেটা মোটামুটি 23 জনের নাম আমরা পাচ্ছি। লুইপা, কুকুরিপা, বিরুবা, গুডরি, চাটিল, ভুসুকু, কাহ্ন, কামলি, দম্বি, শান্তি, মহিন্দা, বিনাপাদ, সরহপাদ, সবরপাদ, আজদেব, টেন্টনপা, দারিক, ভাদে, তারক, কঙ্কন, জয়নন্দী, ধাম, তন্ত্রীপাদ। এই 23 জনের নাম আমরা পাই। ঠিক আছে? এবার চর্যাপদ কতগুলো রয়েছে
চর্যাপদ রয়েছে মোট 50টা, কিন্তু তার মধ্যে দেখা যায় যে হরপ্রসাদ শাস্ত্রী যে পুঁথি আবিষ্কার করেছিলেন সেখানে দেখা যাচ্ছে যে 23 নম্বর যে পদটা সেটা রয়েছে অসম্পূর্ণ, 24, 25, 48 এই 3টে পদ নেই, পাওয়া যায়নি আর কি। 25-এর টিকা থেকে একটুখানি অনুমান করা যেতে পারে, কিন্তু পাওয়া যায়নি, পদটা পাওয়া যায়নি। এবার আমরা মোটামুটি আমরা ইয়ে করে ফেলেছি, একটা ভূমিকা করে ফেলেছি, এবার আমরা সরাসরি পদে চলে আসব। প্রথম পদটা আমি পড়ব। আচ্ছা, এই পদ পড়ার আগে আমি একটুখানি বলবো যে পদটা যখন আমরা পড়ব তখন আমরা কিভাবে পড়ব, সেটা হচ্ছে এই যে ধরুন এখানে পদের যে শুরুর লাইনটা সেটা আমাদের অবশ্যই মনে রাখতে হবে, এবং তার সাথে যে রাগ পদের সেটা, এবং এই পদকর্তার নাম সেটাও মনে রাখতে হবে। এই 3টে জিনিস আমাদের অবশ্যই মনে রাখতে হবে, এবং তারপরে কিভাবে পদ পড়লে পদের ভিতরটা আমাদের মনে থাকে সেইটাই আমি আজকে বলবো। তাহলে আমি প্রথম পদটা পড়া শুরু করছি। কা আ তরু বড় পঞ্চবী ডাল চঞ্চল চিয়ে পৈঠ কালো। অর্থাৎ আমাদের যে শরীর সেটাকে তুলনা করা হচ্ছে তরুর সাথে, তরু বরের সাথে, অর্থাৎ গাছের সাথে। তাহলে কায় রূপ আমাদের তরু বর, তার 5টা ডাল, অর্থাৎ আমাদের দেহ পঞ্চশাখা বিশিষ্ট তরুর মতো। এই পঞ্চশাখা কি কি? আমাদের পঞ্চ সংস্কার বা বলা যেতে পারে পঞ্চ ইন্দ্রিয়। সেগুলো কি কি? রূপ, বেদনা, সংজ্ঞা, সংস্কার, বিজ্ঞান, পঞ্চ সংস্কারের সমবায়ে এই আমাদের দেহটা গঠিত। চঞ্চল চিয়ে পৈঠ কালো, মানে চঞ্চল চিত্তে কাল প্রবিষ্ট হয়েছে। অর্থাৎ আমাদের মন কিন্তু নিয়ত চঞ্চল, সবসময়ই আমাদের মন এইটা নেব, এইটা ধরবো, এই ধরনের একটা বিষয় আমাদের মনে কিন্তু চলছে। মনের এই যে চঞ্চল অবস্থা, এইটা থেকেই কিন্তু আমাদের ভেতরে কালের যে বোধ, কাল অর্থাৎ সময়, মানে আমাকে এখন এইটা করতে হবে তাহলে আমি এটা পাবো, এইটা যে আমরা সবসময় ভাবতে থাকি, এইটাই কিন্তু আসলে আমাদের যে যত রকমের প্রবৃত্তি আছে সেইটার দিকে চালনা করে। অর্থাৎ প্রবৃত্তিমূলক যে ভববোধ, সংসারের যে জ্ঞান, প্রবৃত্তিমূলক জ্ঞান, সেইটার উৎপত্তি কিন্তু হয় এই যে কালবোধ সেটা থেকে। দীর্ঘ করিয় মহাসুহ পরিমাণ লুই ভনয় গুরু পুচ্ছিয় জান। অর্থাৎ মহাসুখের পরিমাণকে দৃঢ় করে লুই ভনে, মানে লুই বলছে যে গুরুকে পুছে, মানে গুরুকে জিজ্ঞেস করে জেনে নাও। অর্থাৎ এই যে চঞ্চল চিত্তের মধ্যে আমাদের যখনই কোনো সহজ আনন্দ বা সহজ কিছু, যখনই সহজ হতে হয়, আমাদের যত মহাপুরুষরা আছে যারা সহজ হওয়ার কথা বলেছেন, তারা কিন্তু নিজেকে নিঃস্ব করে দেওয়ার কথা সবার আগে বলেছেন। মানে নিজেকে আগে নিঃস্ব হতে হবে, না হলে আমি সহজ হতে পারবো না, মানে নিজের মধ্যে নিঃস্ব ভাব আনতে হবে। তাহলে এই যে নিঃস্ব ভাব, সেটা আনতে গেলে কিন্তু মহাসুখের মধ্যে আমাদের বিলীন হতে হবে, এবং এই সাধনায় গুরুর নির্দেশ গ্রহণ করা প্রয়োজন। গুরুর মানে এই যে শিক্ষা বা এই যে বিদ্যা বা এই যে সাধনা, সেটা তো পুরোপুরি গুরুমুখী বিদ্যা। তাই জন্য লুই বলছে যে যখনই তোমার যদি মহাসুখের পরিমাণকে বাড়াতে হয়, তাহলে তোমাকে গুরুর কাছে জিজ্ঞাসা করে জেনে নিতে হবে। লুই ভনই গুরু পুচ্ছিয় জানো। সল সমাহিয় কাহি করিয়ই সুখ দুঃখেতে নিচিত মরিয়াই। অর্থাৎ সমাধি সকল, বা ভালো করে বলা যায় যে ধ্যান বা সমাধি, এই ধরনের যে বিষয়, এইগুলো করে কি হবে? সল সমাহিয় কাহি করিয়ই, কেন করছো? সুখ দুঃখে তো তুমি অবশ্যই মারা যাবে, অর্থাৎ সংসারে সুখ দুঃখ থাকবেই, এবং তোমাকে তুমি সেইটাই নিয়ে থাকবে, এবং তুমি সেইটা ভোগ করে আলটিমেটলি তোমার মৃত্যু হবেই। এগুলো পুরো বিষয়টাই অনিবার্য, ফলে এগুলোকে তুমি কোনোভাবেই ঠেকাতে পারবে না। তাহলে তোমাকে কি করতে হবে? এড়িয়েও ছান্দক বান্ধ করণক পাটেরও আস শূন্য পাখ ভিড়ি লাহুরে পাস। অর্থাৎ তাই সকল ছন্দের যে বাঁধন,
মানে বাসনার বন্ধন, মানে সংসারে থাকতে গেলে একটা বন্ধন সবসময় থাকে, সেটা কিসের? মূলত সেটা বাসনার। এই যে সব রকম বাসনা বা ইচ্ছা আমাদের, সেই বাসনার বন্ধনটাকে আহ ছেড়ে, ইন্দ্রিয় ভোগের আশা ত্যাগ করে আমাদের শূন্যতার পক্ষ নিতে হবে। এই যে শূন্য পাক ভিরি লাহুরে পাস, শূন্য পাক মানে শূন্যতার পক্ষ আমাদের নিয়ে ভিড়ে মিশে যেতে হবে। মানে আমি যে আলাদা করে কেউ, সেটা ভাবলে কিন্তু চলবে না। এই যে প্রবৃত্তিমূলক যে ভববোধ, মানে আমাদের যে এই যে প্রবৃত্তি ঘেরা যে সংসার বোধ, সেই বোধটাতেও আমাদের সহজ আনন্দ লাভ হবে না সেটা দিয়ে। আবার সবকিছু ছেড়ে দিয়ে নিবৃত্তিমূলক যে মানে শূন্যতা, সবকিছু ছেড়ে দিচ্ছি, সেটাতেও আমাদের সুখ হবে না। তাহলে কি করলে সুখ হবে? এই দুটো যখন মিলবে, এই দুয়ের অদ্বয়, এই দুয়ের অদ্বয়েই আসবে সহজ আনন্দের বা সহজ সুখের, মহা সুখের উপলব্ধি। ভনই লুই আমহে ঝানে দিঠা, অর্থাৎ আমি ধ্যানে দেখেছি। ভনই লুই মানে লুই বলছে যে আমি ধ্যানে দেখেছি ধমন চমন বেনি পিণ্ডি বৈঠা। অর্থাৎ এই যে ধমন চমনের কথা, যেটা আমি একদম প্রথমে বলেছিলাম, বামগা দক্ষিণগা নারী, সেটার কথা বলছেন। যে লুই বলছেন তিনি ধ্যানে ধমন অর্থাৎ নিঃশ্বাসবাহী নারী এবং চমন অর্থাৎ প্রশ্বাসবাহী নারী, এদের যে স্বাভাবিক নিম্নগামী ধারা, সেটাকে নিয়ন্ত্রিত করে অবধূতি মার্গ, মানে অবধূতি মার্গ বলতে সুষুম্না, যেটার কথা আমি বলেছি, মাঝখানে যেটা থাকে, সেই সুষুম্না দিয়ে চালিত করেছেন, বা অবধূতি মার্গে উনি এসেছেন লুই। এবং সেই অবস্থায় তিনি সহজ স্বরূপের, মানে সহজ যে আনন্দ, সেটার যে যুগনদ্ধ রূপ, যুগনদ্ধ মানে যেটায় যুগল মিলিত হচ্ছে, যেটার কথা আমরা বললাম যে এইটা ছেড়ে দিয়েও কিছু হবে না বা পুরোটাকে ধরে থেকেও কিছু হবে না, মাঝামাঝি একটা পথ আমাদের বেছে নিতে হবে, তাহলেই আমরা সহজ সুখ পাবো। সেই রূপটা তিনি দেখেছেন। তাহলে ভনই লুই আমহে ঝানে দিঠা, আমি ধ্যানে দেখেছি যে ধমন চমন বেনি পিণ্ডি বৈঠা। আচ্ছা, এবার আমি যেটা বলছিলাম যে কোনো একটা পদ আমরা শুধু পড়ে গেলাম, তাহলে তো আমাদের মানে নেটের যে পারপাসটা, সেটা সার্ভ হচ্ছে না। তো আমরা কি করতে পারি? আমরা এই যে পদগুলো আমরা পড়ছি, সেটা থেকে একটা বা দুটো বা কয়েকটা আর কি মুখ্য যে রূপক বা সেন্ট্রাল যে একটা মেটাফোর রয়েছে, সেইটা আমরা একটু বেছে নিতে পারি। যেমন ধরুন এই পদটায় রয়েছে তরুবর বা গাছের রূপক, মানে দেহকে গাছের সাথে তুলনা করেছে, এবং তার 5টা ডাল। এই যে ছবিটা, এই পদটা পড়লেই আমাদের এই ছবিটা, মানে বা এই পদটা, প্রথম পদটার কথা শুনলেই আমাদের প্রথমে এই ছবিটা মাথায় আসা দরকার। তাহলে দেখুন কিন্তু পুরো পদটা আমাদের কাছে মোটামুটি একটা স্ট্রাকচার আমাদের জানা হয়ে যায়। তার সাথে অবশ্যই আমাদের এটা বারবারও পড়তে হবে, কিন্তু যদি আমরা মানে দিনে 5টা করে পদও এইভাবে পড়ি, তাহলে কিন্তু অনেক সহজ এই বিষয়টাকে মানে বুঝে ফেলা আর কি। তো এই যে গাছের 5টা ডালের কথা বললাম, তাছাড়া দেখুন এই পদটায় ধমন চমন কথাটা ব্যবহার হচ্ছে, লব্জটা ব্যবহার হচ্ছে। এরকম ধমন চমন আর যে বিশেষ বহু পদে রয়েছে তা নয়। আমরা যদি সেটা একটু নোট ডাউন করে নিই যে কোন কোন পদে এইটা রয়েছে, কোন কোন পদে বামগা দক্ষিণগা নারীকে কি বলা হচ্ছে, কি রূপক তার জন্য ব্যবহার করা হচ্ছে, সেটা যদি আমরা দেখে নিই। বা ধরুন এই যে শব্দ ইয়েটা, বাক্যটা যে গুরুপুচ্ছ জানো, মানে গুরুকে জিজ্ঞেস করে জানতে বলছে, এটা কিন্তু এই প্রথম পদে রয়েছে। তাহলে এই কয়েকটা জিনিস যদি, সেন্ট্রাল কয়েকটা জিনিস যদি আমরা একটু মাথায় রেখে নিই, তাহলে কিন্তু আমাদের কাছে পদটা অনেকটা সহজ হয়ে যায়। যখন আমাদের এরকম প্রশ্ন আসে যে কোনো একটা পদের মাঝখান থেকে একটুখানি লাইন তুলে দিয়ে বললো যে এই পদটার রাগটার নাম বলো, 50টা পদের মধ্যে আমাদের তো ওইভাবে মনে রাখার, পরপর লাইন মনে রাখা সম্ভব না, কিন্তু আমরা কিন্তু অন্তত গেস করার জন্য আমরা তৈরি থাকবো সেক্ষেত্রে। ঠিক আছে, মানে গেস করাটাও আমরা অনেক সাইন্টিফিক ভাবে সেটা করতে পারবো, যদি না আমাদের এই পদটা পুরোপুরি পড়তে পড়তে মানে মুখস্থ হয়ে যায়। 50টা পদ মনে রাখা কঠিন, সেটা আমরা সবাই জানি এবং সবাই মেনেই নিচ্ছি। তাহলে এইভাবে যদি আমরা পদগুলোকে পড়ি, তাহলে কিন্তু বেশ পড়তেও ভালো লাগবে এবং তার সাথে সাথে মনেও থাকবে।
আচ্ছা, এবার আমি দ্বিতীয় পদটা যাচ্ছি। দ্বিতীয় পদটা আরেকটু জটিল একটা পদ। এই পদটা লেখা হচ্ছে কুড়িপাদের, আর এটার যে রাগ সেটা হচ্ছে গবরা রাগ। কি বলছে যে দুলি দুহি পিটা ধরনো না যাই, রুখের তেন্তলি কুম্ভীরে খাও। অর্থাৎ দুলি, হ্যাঁ, দুলি মানে হচ্ছে এখানে মাদি কাছিম, কচ্ছপ, কচ্ছপের রূপক ব্যবহার করা হচ্ছে। দেখুন প্রথম লাইনেই একটা এমন জিনিস বলা, বা এটার যে আরো পরের লাইনগুলোও আছে সেটাতেও বেশ কয়েকটা ছবি রয়েছে যেটা শুধু এই পদটাতেই রয়েছে। তাহলে মাদি কাছিম দোহন করা হলো, দুলি দুহি, দুহি মানে দোহন করা, মাদি কাছিম দোহন করা হলো, পাত্রে দুধ ধরে না, ধরনো না যায়, দুলি দুহি পিটা ধরনো না যায়, ধরছে না। রুখের তেন্তলি কুম্ভীরে খাও, মানে বৃক্ষের, রুখ মানে বৃক্ষ, বৃক্ষের তেঁতুল কুমিরে এসে খেয়ে চলে যাচ্ছে। দেখুন কি অদ্ভুত একটা ছবি, যেটার সাথে মানে প্রথম দুটো লাইনের কোনো কানেকশন নেই আপাতভাবে মনে হয়। যে মানে মাদি কাছিম দহন করা হলো, পাত্রে দুধ ধরে রাখা যাচ্ছে না, এবং তার পরের লাইনটাই ঠিক, যে বৃক্ষের তেঁতুল খেয়ে যাচ্ছে কুমিরে। এখানে কিন্তু আসলে যেটা বলতে চাওয়া হয়েছে সেটা হচ্ছে দুলি হলো সব রকম যে দ্বৈততা, যে বামগা দক্ষিণগা নারী বা যে কোনো যে মানে বাইনারি আর কি, সেই দ্বৈততার কথা বলা হয়েছে। অর্থাৎ দুই পাশের যে দুই নারী, তারা দহনজাত বস্তুটি আসলে মানে দুই পাশের দুই নারী হচ্ছে দুলি, আর যে দহনজাত বস্তুটা সেটা হচ্ছে আসলে আমাদের বোধিচিত্ত বা সংবৃত্তি বোধিচিত্ত। অর্থাৎ যে দহন করা যে দুধটা সেটা হচ্ছে আমাদের বোধিচিত্ত। মানে বামগা দক্ষিণগা দুই নারীর স্বাভাবিক যে নিম্নগামী গতি সেটাকে নষ্ট করে আমাদের তাদের মধ্যমার্গে একত্র করলে বোধিচিত্তকে, আর আমি যে প্রথমে দেখালাম যে ওই নাভিতে একটা চক্র রয়েছে, সেই চক্রতে কিন্তু আর ধরে রাখা যাবে না। কারণ আমি কি করছি, ওই যে নিম্নগামী ধারা সেটাকে আমি ঊর্ধ্বগামী করে দিচ্ছি। তার ফলে কি হচ্ছে, নাভিতে যেটা ছিল সেটা চলে যেতে চাইছে হৃদয়ে, হৃদয়ে যেটা ছিল সেটা চলে যেতে চাইছে গলায়। যখনই আমাদের এই প্রসেসটা শুরু হয়ে যাচ্ছে, যে আমাদের যখন এই বোধিচিত্তটা জাগ্রত হচ্ছে, তখন কিন্তু আর আমাদের এই আনন্দ পাওয়া থেকে কেউ ঠেকিয়ে রাখতে পারছে না। দেখুন এই যে দুটো লাইন, এটা এতটাই দুর্বোধ্য ছিল, কিন্তু আসলে বিষয়টা এতটা সুন্দর একটা কবিতার মতো, মানে অবশ্যই এটা কবিতাই, কিন্তু আমরা এটা পড়ে এমনি এমনি পড়ে কিন্তু এটা ধরতে পারতাম না। তাহলে এই বামগা দক্ষিণগা দুই নারীর স্বাভাবিক যে নিম্নগামী গতি সেটাকে আমরা নষ্ট করে দিয়ে যদি সেটাকে এই মানে বায়ুটাকে, নিঃশ্বাস বায়ু বা প্রশ্বাস বায়ুটাকে মধ্যমার্গে একত্রিত করি এবং বোধিচিত্তকে তখন তাহলে নাভিতে আর ধরে রাখা যায় না। অর্থাৎ মণিপুর চক্র, আমি যে সেই বলেছিলাম যে পাশে যে নামগুলো লেখা রয়েছে সেটা কেন, নাভিতে যে চক্রটা রয়েছে সেটাকে বলা হয় মণিপুর চক্র। তাহলে মণিপুর চক্রে সেটাকে আর ধরে রাখা যাচ্ছে না, তা হয়ে যাচ্ছে ঊর্ধ্বগামী। এখানে কুম্ভীর বলতে বলা হয়েছে কুম্ভক যোগের কথা। এই যে রুখের তেন্তলি কুম্ভীরে খাও, বলা হয়েছে কুম্ভক যোগের কথা। কুম্ভক যোগের দ্বারাই দেহতরুর যে ফল, মানে দেহের যে ফল, আমরা তো এই সাধনাকে বলেছি প্রথম থেকেই যেটা একটা দেহ কেন্দ্রিক সাধনা, মানে নিজের দেহের দ্বারাই আমাকে এই সাধনার যে সাধ্য বস্তু সেটাকে পেতে হবে। তাহলে দেহতরুর যে ফল, অর্থাৎ এই যে বোধিচিত্তকে নিঃস্বভাব বা বিশুদ্ধ করার প্রক্রিয়াটা এই কুম্ভক যোগেই কিন্তু সম্ভব। তাই রুখের তেন্তলি কুম্ভীরে খাও। তারপর বলছে যে আঙ্গন ঘরপন সুনভ বিয়াতি, কানেট চৌরি নীল আধরাতি। মানে আঙ্গন ঘরপন মানে আঙিনাতেই আমাদের ঘর সংসার। সুনভ বিয়াতি, বিয়াতি বলতে বউ, বধূ, ঠিক আছে, শোনো বউ, হ্যাঁ ওগো বধূ শোনো। অর্ধরাত্রে এসে চোরে কানেট নিয়ে চলে গেল, কানেট মানে কানে পড়ার মানে অলংকার একটা, ঠিক আছে। অর্ধরাতে এসে
চড়ে কানেট নিয়ে চলে গেল। তাহলে কি আসলে ব্যাপারটা? অর্ধরাত হচ্ছে এখানে সহজানন্দ। অর্ধরাত হলো সহজানন্দে বিলীন হওয়ার আগের যে সময়টা সেইটা। কানেট কি? কানেট হলো প্রকৃতি দোষ এবং অঙ্গন হলো বিরমানন্দ স্থান, যে স্থানটা আমরা প্রথমে দেখেছিলাম যেটা গলায় রয়েছে, বিরমানন্দ স্থান। আর ঘর হলো সহজানন্দ স্থান, মানে যেটা মস্তিষ্কে রয়েছে। তাহলে বিষয়টা কিরম হচ্ছে? চোর হলো সে যার কারণে সহজানন্দ লাভ হলো, কারণ সে প্রকৃতি দোষকে হরণ করে নিচ্ছে। চোর এসে কানেট নিয়ে যাচ্ছে, মানে আমাদের যে অলংকারের প্রতি বাসনা সেটাকে নিয়ে চলে যাচ্ছে। কানেট চৌরি নিল অধরাতি। তারপরে আসছে যে অঙ্গন ঘরপন সুনভবি আতি, কানেট চৌরি নিল অধরাতি। তাহলে চোর এসে আমাদের প্রকৃতি দোষকে হরণ করে নিচ্ছে এবং বোধিচিত্তকে নিঃস্ব ভাবিকৃত করছে, যার ফলে মধ্যমার্গে ওই মানে বা মধ্যগা দিয়ে আমরা আমাদের শ্বাসবায়ুকে যদি চালনা করি ঊর্ধ্বগামী করে, তাহলে সাধকের আনন্দানুভূতি লাভ হচ্ছে। এবং সেই আনন্দানুভূতিটাকেই কিন্তু নাভিতে আর ধরে রাখা যাচ্ছে না, সেটা চলে যাচ্ছে ক্রমশ মস্তিষ্কের দিকে। বিরমানন্দ স্থান হয়ে সেটা যাচ্ছে সহজানন্দ স্থানের দিকে। এরা আঙিনা আর এই যে ঘর, এইটা বলতে কিন্তু বোঝাতে চেয়েছে যে এই বিরমানন্দ স্থান আর সহজানন্দ স্থানের কথা। এই যে গলা আর মস্তিষ্ক এই দুটোর কাছাকাছি অবস্থান, এবং এরা আঙিনা আর ঘর করা, এই ব্যাপারটা, ঘর আর আঙিনা করা, এই ব্যাপারটা খুব সহজ। মানে আঙিনায় চলে গেলে ঘরেও চলে যাবে, তাই আঙ্গন ঘরপন সুনভবি আতি, আঙ্গন আর ঘর একদম একসাথে। সাধক এই যে কুম্ভক যোগ যেটার কথা আগে বলা হয়েছে, এই কুম্ভক যোগে যদি চিত্তের প্রকৃতি দোষ মুক্ত হয়, তাহলেই তো এই আনন্দ লাভ করতে পারবে। অর্থাৎ কানেট যদি চড়ে নিয়ে চলে যায়, তাহলেই আমাদের সহজানন্দ লাভ হবে। তারপর বলছে যে শ্বশুরা নিদ গেল বহুরি জাগ, কানেট চড়ে নিল কাগই মা গ। মানে শ্বশুর, অর্থাৎ যে শ্বশুর বলতে এখানে বলা হয়েছে শ্বাস বায়ুগুলোর কথা। কেমন মানে মিলিয়ে মিলিয়ে, মানে সব, মানে কি বলবো আর কি, শব্দের যে ধ্বনি সেইটাকে মিলিয়ে মিলিয়ে কেমন ভাবে লিখেছে যে শ্বশুরা নিদ গেল, অর্থাৎ শ্বাসবায়ুগুলো মানে শ্বাসবায়ুগুলি এই সময় সুপ্ত বা নিদ্রিত। কেন? কারণ এরা যোগ নিদ্রায় নিশ্চল। কিন্তু বধূ অর্থাৎ অবধূতিকা নারী মানে সুষুম্না, মানে বামগা দক্ষিণগা নিম্নগামী ধারাটা নিদ্রিত। হ্যাঁ, কারণ সুষুম্না এখনো জেগে রয়েছে, কারণ সুষুম্নায় এবার কাজ হচ্ছে, নিচে আর যাচ্ছে না, শ্বাসবায়ু যাচ্ছে উপরের দিকে। তাহলে অবধূতিকা নারী রয়েছে জাগ্রত। তারপর বলছে দিবসই বহুরি কাউই ডরে ভাও, রাতি ভইলে কামরু যাও। অর্থাৎ দিনে বহুরি মানে বউ কাকের ভয়ে ভয় পায়, ভীত হয়। কাউই ডরে ভাও, রাতি ভইলে কামড়ও যাও। মানে দেখুন, এটা তো খুব একটা অদ্ভুত ব্যাপার যে যে দিনের বেলা কাকের ভয়ে ভীত হয়, সে কি করে রাত্রিবেলা কামরূপ বা যাই হোক মানে কাম সেবার্থে যেতে পারে? তার কি তখন ভয় লাগে না? অদ্ভুত একটা মানে চিত্রকল্প আসছে এখানে। কিন্তু দিবস মানে হচ্ছে যে চিত্তের প্রবৃত্তিময় অবস্থা, দিন মানে হচ্ছে যে সময় প্রবৃত্তি রয়েছে মানব চিত্তে, আর রাত হলো এই চিত্তের নিবৃত্তির অবস্থান। তাহলে এই নিবৃত্তির অবস্থানেই লাভ হয়ে যাচ্ছে সহজানন্দ। এই নিবৃত্তি কিন্তু আগের যে আমরা একেবারে শূন্যতা সেইটার কথা বলছিলাম, এই নিবৃত্তি হচ্ছে যখন আমি আমাকে হালকা করে দিয়েছি, ঠিক আছে, যখন আমি সহজানন্দ মানে এই হালকা করে দিলে তবেই আমি নিজের সহজানন্দটাকে খুঁজে পাবো। তাহলে এই অবস্থানেই লাভ হচ্ছে সহজানন্দ। তারপর বলছে ঐসন চর্যা কুকুরি পায়ে গাইউ, কোড়ি মঝে একু হিয়হি সমাহিম। মানে কুকুরি পায়ের গাওয়া এই গান কোটির মধ্যে একজনই বুঝতে পারে। বোঝাই যাচ্ছে, কারণ এটা খুবই দুরূহ। একটা পরে মানে দুটো লাইনের মধ্যে কোনো সংযোগ নেই প্রায় বলতে গেলে এমনিতে পড়লে। তাই বলছে যে
কোটির মাঝে এই কুকুরি পায়ের গান কিন্তু একজনই বুঝতে, কোটি মাঝে একু একু হিয়াহি সমাইন। তাহলে দেখুন এইখানে যে আহ ইয়েটা বা রূপকটা, সেটা হচ্ছে মানে বেশ অনেকগুলো আমাদের এই দ্বিতীয় পদটায় ছবি রয়েছে। যেমন ধরুন কাছিম দহন করার একটা ছবি আমরা এখানে পাচ্ছি, তার সাথে পাচ্ছি তেঁতুল গাছ, রুখের তেন্তলি কুম্ভীরে খাও, তেঁতুল গাছের কথা, কুমিরের কথা, শ্বশুর বউয়ের রূপক সেটা কিন্তু এইখানে ব্যবহার হচ্ছে। শ্বশুর বলতে শ্বাসবায়ু, ঠিক আছে। তাহলে এই দ্বিতীয় পদের আমাদের এই দুটো বলছি, এই কয়েকটা রূপক ব্যবহার হচ্ছে। আচ্ছা, এবার আমি চলে যাচ্ছি 3 নম্বর পদে। 3 নম্বর পদে দেখুন রাগ হচ্ছে গবরা এবং এটা লিখেছে হলো বিরূপাপাদ। কি বলছে যে এক সে সুন্ডিনী দুই ঘরে সান্ধ্য চিয়ন বাকল বারুনি বান্ধ, মানে এক সে সুরি মেয়ে দুইজনকে নিয়ে ঘরে ঢোকে, সুপারির ছালের বাখর দিয়ে সে মদ বাঁধে বা মদ ফেনায় আর কি। আবার খুব অদ্ভুত ছবি। আসলে এই যে সুরি মেয়ে বা আরো বেশ সবরী, এদের এই যে কথা বলা হয় না চর্যাপদগুলোতে, এটা আসলে এই এদের যে অস্পৃশ্যতা, সমাজের কাছে যে এরা অস্পৃশ্য, সেইটার কথা বলা হয়। কেন এই অস্পৃশ্যতার রূপকটা এখানে আসে? এই যখনই এই সহজ সাধনায় যখনই বামগা দক্ষিণগা নারী ছেড়ে অবধূতিকায় শ্বাসবায়ু প্রবেশ করছে, তখন তাকে আর ছোঁয়া যায় না। এইটা বোঝানোর জন্য এই যে অবধূতিকা মার্গে থাকা একজন মানুষ বা একজন সাধককে ছোঁয়া যাচ্ছে না, যে সহজানন্দ লাভ করছে বা যে সহজ সাধনা করছে, তাকে আর আশপাশের মানুষের মানে ধারে কাছে রাখা যাচ্ছে না, বা এই যে আনন্দ সেটা আর অন্য কোনো আনন্দের সাথে তুলনীয় নয়, এই আনন্দ অন্য কোনোভাবে ছোঁয়া যায় না, শুধু নিজের দেহের সাধনা ছাড়া। সেই কথাটা বলতে কিন্তু এই সুরি বা সুন্ডিনী বা ওদিকে ওখানে সবরী আরো অনেক মানে আমরা যোগিনী এরকম অনেক কিছু কিন্তু পাবো, অনেকগুলো নাম আমরা পাবো আর কি। তাহলে সুন্ডিনী তাহলে কি? আমি বললাম যে সুন্ডিনী হচ্ছে অবধূতিকা বা সুষুম্না, যে সেই দুজন নর, এই যে এক্সে সুন্দিনী দুই ঘরে সান্ধ্য, মানে এই দুটো ঘর, এই যে দেখুন আবার দুইয়ের কথাটা চলে আসছে, দুই ঘর মানে হচ্ছে দুই নর, মানে কি হচ্ছে যে বাহ্যিক প্রবৃত্তি অর্থাৎ বামগা দক্ষিণগা নারী দিয়ে যে গ্রাহ্য গ্রাহক ভাব, সেটা তো মানুষকে মূলত স্বভাবত নিচের দিকে নামিয়ে আনার চেষ্টা করে, বা এই যে শ্বাসবায়ুটা এই দুটোর মধ্যে দিয়ে প্রবাহিত হচ্ছে, সেটা তো নিম্নগামী ধারা। এই ধারাটাকেই আমাদের কি করতে হবে? নিয়ন্ত্রণ করে উপরের দিকে পাঠাতে হবে। তাহলে সেটাই কি হচ্ছে যে বামগা দক্ষিণ বা গ্রাহ্য গ্রাহক ভাবকে বিসর্জন দিয়েছে। কে দিয়েছে? না এই অবধূতিকা মার্গাসীন যে সাধক সে। এবং সাধক কি করেছে? প্রজ্ঞা এবং উপায় এই দুয়ের মিলন ঘটিয়েছে, এবং এই মিলন ঘটে সে পৌঁছে যাচ্ছে অবধূতিকা মার্গে। তখন সে কি করছে? এই যখন তার এই অবধূতিকা মার্গে সে আসীন হচ্ছে, তখন কি করছে? এই অবস্থায় সে অবিদ্যা বা কুবিদ্যা বলা যায় না, এটাকে অবিদ্যাই বলা হচ্ছে। সেই অবিদ্যার যে মল বা যে মানে দুষ্ট প্রকৃতি আর কি বলা যায়, তাকে দূরে ঠেলে দিচ্ছে বা দূরীভূত করছে। অবিদ্যার মল তখন দূরীভূত হচ্ছে তার জীবন থেকে বা তার চিত্ত থেকে, এবং সেটাকে যোগীর চিত্ত এক সুপুরীর বাকলের ন্যায় সূক্ষ্মতার দ্বারা পরিশুদ্ধ হয়ে যাচ্ছে, বারুণী রূপ মহাসুখের আনন্দে বদ্ধ হচ্ছে। মানে এই যে বলছে যে চিয়ন বাকল বারুণী বান্ধ, বারুণী মানে কি? বারুণী মানে মদ। হ্যাঁ, তো সেই মদ খেয়ে যারা মদ খান তাদের যে আনন্দ, সেই আনন্দের সাথে এটার তুলনা করা হচ্ছে।
মানে তারা এই আনন্দে, সহজ আনন্দে মাতাল হচ্ছে। ঠিক আছে, তারপর বলছে সহজে থির করি বারুনি সান্ধে, যে অজরামর হই দৃঢ় কান্ধে। মদ সহজে থিতিয়ে নেওয়া হয় যাতে অজরামর ও দৃঢ় স্কন্ধ হওয়া যায়। সহজে থির করি বারুনি সান্ধে, যে অজরামর হই দৃঢ় কান্ধে। অর্থাৎ সহজানন্দ প্রয়াসী যে বোধিচিত্ত, সেই বোধিচিত্তের উদ্বোধন হয় এবং সাধক যোগ দেহ লাভ করে জরা মরণের ঊর্ধ্বে অবস্থান করে। মানে সে এই সংসারের যে মৃত্যু, জন্ম মৃত্যু চক্র বা যে জরা এবং ব্যাধি এবং যে প্রবৃত্তি নিয়ে সংসার গঠিত, সেটার ঊর্ধ্বে কিন্তু তখন সেই সাধকের চিত্ত বা বোধি চিত্ত চলে যায়। দশমী দুয়ারত চিহ্ন দেখইয়া আইল গড়াহক আপনে বহিয়া। অর্থাৎ দশমী দুয়ারে চিহ্ন দেখে গ্রাহক নিজেই এসে উপস্থিত হলো। মানে এই যে মার্গ বা এই যে পথ, তাতে যে একটা প্রচন্ড আনন্দের বা প্রচন্ড মানে সহজ আনন্দ পাওয়ার যে একটা চিহ্ন গ্রাহক বা সাধক বলা যায়, যে সাধক, সে যখন দেখতে পেল, সে তখন নিজেই এসে এইটার মধ্যে ঢুকে গেল। এই আপনে মানে আপনি এসে সে এর মধ্যে ঢুকে গেল। মহাসুখ চক্রের যে প্রবেশদ্বার, সেখানে মহাসুখ প্রমোদের যে চিহ্ন সে দেখতে পেল, এবং সেটা দেখে বোধিচিত্ত তা নিজেই উপভোগ করার জন্য সেখানে উপস্থিত হলো। 64 ঘড়িয়ে 1.5 পসারা পৈঠেল গড়াহক নাহি নিসারা। অর্থাৎ 64 ঘড়ায় মদের অঢেল পসরা, 64 ঘড়ায় ঢালা রয়েছে আর কি। প্রবিষ্ট গ্রাহকের কিন্তু সেখান থেকে তার মানে নিষ্ক্রমণ নেই। মানে এখানে যে আনন্দটার কথা বলা হচ্ছে, যে এই আনন্দটা থেকে যে একবার এতে ঢুকবে, তার কিন্তু এই জায়গাটা থেকে আর বেরোনোর জায়গা নেই, বেরোতে সে চাইবেই না। অর্থাৎ চতুর্দিকে যে উপকরণ আনন্দের, সেইটা দেখে বোধিচিত্ত মহাসুখে বিভোর হয়ে গেছে। অবধূতি হলো সেই মদের ঘটি, এবং অবধূতি মার্গে সাধনা করলে মহাসুখামৃতের সন্ধান কিন্তু মিলছে, এবং এর থেকে আর ফিরে তাকানোর রাস্তা থাকছে না। এক ঘড়ুলি, আচ্ছা এখানে ঘড়ুলি হয়ে গেছে, সরি। এক ঘড়ুলি সরুই নাল ভনন্তে বিরুয়া থির করি চাল। মানে ছোট একটি ঘোড়া, তার নলটা সরু, মানে সে যে ঢুকবে সে আর বেরোবে না। এইটাই আবার বারবার করে এখানে এই ছবিটাই বারবার করে কিন্তু দেখানো হচ্ছে, যে যে এই সাধনায় একবার মজেছে, সে আর এই সহজ আনন্দ লাভের যে ইচ্ছা, সেটা থেকে সে আর বেরোবে না। বিরুয়া বলছে যে স্থির করে চালাও। অবধূতি মার্গে গ্রাহ্য গ্রাহক দ্বৈতাভাস বর্জিত বলে এই মার্গটা সরু, মানে এই যে পথটা সেটা খুব সরু পথ, এবং এই অবধূতি মার্গেই বোধিচিত্তকে স্থিরভাবে চালনা করো। ভনন্তি বিরুয়া থির করি চালো। ঠিক আছে, এক ঘড়ুলি সরুই নাল ভনন্তি বিরুয়া থির করি চাল। তাহলে এখানেও সেই দেখুন যে মানে আমি মুখ্য রূপকের কথা যেটা বলছিলাম, সেটা হচ্ছে এখানে হচ্ছে শুন্ডিনী মেয়ের কথা বলা হচ্ছে, এবং মদ চোলাই বা বিক্রয়ের যে রূপক, সেইটা এখানে ব্যবহার করা হচ্ছে। আর থাকছে আবার এখানে দশমী, আবার বলছি এখানে থাকছে দশমী দুয়ারের কথা। দশমী দুয়ারের কথা এখানেই আর একটা পদে বোধহয় আছে, কিন্তু এখানেও রয়েছে। এই দুটো যদি আপনি মনে রাখেন যে এটা এখানে রয়েছে, এটা এখানে রয়েছে, এবং এই একটা একটা লাইন, এগুলো ইম্পর্টেন্ট লাইন। দশমী দুয়ারত চিহ্ন দেখাইয়া আইল গড়াহক আপনে বহিয়া, এইভাবে যদি আপনি একটু মনে রেখে দেন এই অংশটুকু, তাহলে অনেকটা হয়ে যায়। 64 ঘোড়ার কথা বলা হচ্ছে, এবং ঘোড়া অর্থে কিন্তু এখানে সুষুম্না বা অবধূতিকা মার্গের কথা বলা হচ্ছে। এক ঘড়ুলি সরুই নাল, তাই জন্য। হ্যাঁ, অবধূতিকা মার্গের রাস্তাটা খুব সূক্ষ্ম রাস্তা, সেটা যে একবার সেই রাস্তায় চলেছে তার পক্ষে আর ফিরে আসা সম্ভব নয়। ঠিক আছে, তাহলে
এই হচ্ছে আমাদের তিনটে আমি পদ আজকে মোটামুটি বলবো বলে ভেবেছিলাম। আহ এর বাইরে আমি যেটা বলছি আরেকটা কথা, সেটা হচ্ছে যে আপনারা এই যে আমি বললাম যে এই যে সেন্ট্রাল যে মুখ্য যে মেটাফোরের কথা, হ্যাঁ, বা মুখ্য যে টপিক প্রত্যেকটা পদে রয়েছে সেইটার কথা, সেইটা আপনারা কিভাবে একটু ছক করে মনে রাখতে পারবেন। সেই ছকটা দেখুন আমি একটা পদের জন্য করেছি এখানে, যাতে যাতে আপনারা বুঝতে পারেন, আপনারা মানে নিজের মতো এই ছকটা একটু বানিয়ে নেবেন। প্রথমে থাকবে 4টে কলাম আপনি করবেন আর কি। প্রথমে থাকবে পদের নাম, তারপর থাকবে রাগের নাম ও পদকর্তার নাম, মানে আপনারা এইভাবে করতে পারেন। তারপর থাকবে প্রথম লাইন, কারণ প্রথম লাইন তো অবশ্যই আমাদের মনে রাখতে হবে সবকটা পদের, এটা মানে কিছুই করার নেই, এটা মনে রাখতেই হবে। তার সাথে কিছু সূচক শব্দ বা সেন্ট্রাল যে থিম যেটার কথা আমি বলছিলাম, বা কিছু লব্জ আর কি যেটার কথা আমি বলছিলাম, যে প্রত্যেকটা পদেই কিছু না কিছু রয়েছে এরকম, সেইটুকু ধরে পড়লেই আপনাদের পুরো পদটা মোটামুটি একটা জায়গায় চলে আসবে। তাহলে দেখুন প্রথম অংশটা হচ্ছে পদের নাম। প্রথম পদের জন্য আমার পদের নামটা হচ্ছে মহারাগ নয় চর্যা। এই পদের নামগুলো আপনারা ওই মুনি দত্তের টিকা যেখানে করা রয়েছে, মুনি দত্তের টিকা, মুনি দত্ত কিন্তু এই মানে কিছু কিছু পদের এরকম নাম দিয়েছেন, সেটা আপনারা পড়লেই পাবেন, সেইগুলো একটুখানি সংগ্রহ করবেন। তার সাথে রাগের নাম, পদকর্তার নাম পরের যে কলামটা সেটাই করবেন, কারণ রাগের নাম দিয়ে প্রশ্ন কিন্তু প্রচুর হয়, প্রচুর হয়। এবং মাঝখান থেকে লাইন তুলে দিয়ে রাগের নাম দেয়, এটাও কিন্তু খুব কমন একটা প্যাটার্ন নেটের জন্য। তারপরে প্রথম লাইন যেটা বললাম, আর হচ্ছে ওই সূচক শব্দ দিয়ে মনে রাখা, যেমন এই প্রথমটায় গাছ 5 ডাল যেটা বলেছিলাম, ধমন চমন, ধ্যান বা ঝান, লুই ভনই আমহে ঝানে দিঠা, আর গুরু পুচ্ছিয়া জানো, এই অংশটা, এই যে বাক্যের অংশ, এই কয়েকটা জিনিস মনে রাখলেই কিন্তু আপনার প্রথম পদটা দেখুন আপনার মোটামুটি ছবির মতো মনে থেকে যাবে। আমার আজকের যে বক্তব্য সেটা মোটামুটি এইরকমই। এবার যদি আপনাদের কারোর কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা করতে পারেন। ম্যাম একটা কথা ছিল। আরেকবার একটু বলুন, আমি মানে শুনতে পাইনি, আমার ইয়েটা অফ ছিল। হ্যাঁ, বলছিলাম যে একটা মানে কথা মানে কি, মানে আমার একটা ডাউট ছিল আর কি একটা বিষয়। বলুন বলুন। বলছি ওই যে সহজানন্দ লাভের যে উপায় বা সহজানন্দ লাভের যে পথ, মানে ওই বামগা নারী, দক্ষিণা নারী এবং মাঝখানে মধ্যগা নারী। আমি যেটা পড়েছিলাম যে বামগা নারী হচ্ছে নারী তত্ত্বের প্রতীক, মানে মানে ফিমেল, আর মধ্যগা নারী হচ্ছে পুরুষ তত্ত্বের প্রতীক। সরি, দক্ষিণা নারী হচ্ছে পুরুষ তত্ত্বের প্রতীক মানে মেল, আর মধ্যগা নারী বা সুষুম্না নারী সেটা হচ্ছে নপুংসক, অর্থাৎ বামগা এবং দক্ষিণা নারীর মিশ্রণ, কিন্তু নারীতত্ত্বের নিকটস্থ, যার মাধ্যমেই সেই সহজানন্দ লাভ হচ্ছে, মানে ওর ব্যতীত সহজানন্দ লাভ হবে না। তো এই একদম। হ্যাঁ, তো এইটা আর কি, এটা কি ঠিক না কি, মানে আপনি হ্যাঁ, যেটা মানে বিষয়টা তো সেটাই হলো যে আমাদের এই যে দুটো নারী আলাদা আলাদা নিচের দিকে চলছে, বা আমরা যে আহ মানে কেবল মানে আলাদা আলাদা করে আমরা যে দুটো নারীকে দূরে রেখে নিচের দিকে চালনা করছি, সেটাকেই বলা হচ্ছে যে যাতে আমরা এই দুটোর যুগলব্ধ একটা রূপ আমরা প্রতিষ্ঠা করতে পারি নিজেদের দেহের মধ্যে দিয়ে, এবং সেইটাই তত্ত্বের মাধ্যমে যখন বলা হচ্ছে তখন বলা হচ্ছে যে এই শ্বাসবায়ু যে চালনা করার পদ্ধতিটা, যে শ্বাসবায়ু বামগা দক্ষিণগা নারী দিয়ে নিম্নগামী পথে বাহিত হচ্ছে, এবং সেটাকে যদি আমরা নিয়ন্ত্রিত করে ঊর্ধ্বগামী করতে পারি তবেই আমরা সহজানন্দ লাভ করব, এবং সেইটার জন্য এই যে চক্রের পথগুলো আমি বললাম সেইটা আসছে। আচ্ছা, ম্যাডাম ম্যাডাম একটা আমার প্রশ্ন একটা ছিল। কোয়েশ্চেন ছিল। বলুন এক এক করে। ম্যাডাম হ্যাঁ বলুন।
বলছিলাম যে ম্যাডাম, আপনি যে বললেন না ওই পদগুলোকে মনে রাখার একটা মানে সহজ পদ্ধতি, হুম, 50টা পদ তো মনে রাখা মানে চারটিখানি বিষয় নয়। তো একদম। আপনি যদি আরেকবার একটুখানি ওই একটুখানি কি করে মনে রাখবো ওই টেকনিকটা যদি আরেকবার একটু বলেন তাহলে একটু ভালো হতো, মানে আচ্ছা, কি করে টেকনিকটা হচ্ছে, দেখুন, আপনাকে প্রথমত পদগুলো তো পড়তেই হবে। পদগুলো পড়ে আপনি কয়েকটা যে মুখ্য রূপক রয়েছে, এই পদটা কিন্তু ম্যাক্সিমাম মানে প্রায় প্রত্যেকটা পদেই কিছু না কিছু রূপকের আশ্রয় নিতে হয়েছে, কারণ এই সাধনাটা খুব গুহ্য সাধনা তো। এবং সেটা তাই জন্যই গুরু পুচ্ছিয়া জানতে হয়, ঠিক আছে? কারণ গুরু তোমাকে ডিরেক্ট করে দেবে, কারণ তুমি নিজে পড়লে এই জিনিসগুলো একেবারেই তোমার বোধগম্য হবে না। কাজে এই পদগুলো যখন পড়বেন, দেখবেন এই পদগুলোর পরেই আপনাদের যে টিকা রয়েছে সেই টিকাগুলো সব দেওয়া রয়েছে। এবার সেখান থেকে যদি কোনো অসুবিধা হয় সেটা আমাকে জিজ্ঞেস করতে পারেন পরে। কিন্তু সেই টিকা পড়ে যদি কোনো অসুবিধা হয়, আমি চেষ্টা করব যে মানে যতটা সম্ভব আমার পক্ষে করে দেওয়ার। তাছাড়া যেটা বলছি যে মানে এই পদগুলো পড়ে আপনি কয়েকটা মুখ্য রূপক চিহ্নিত করুন। যেমন আমি প্রথম পদটার জন্য বলে দিলাম, বা তিনটে পদের জন্য, প্রথম তিনটে পদের জন্যই আমি বললাম কয়েকটা রূপকের কথা। এই যে রূপকগুলো, যে পদ মানে প্রত্যেক পদে বিভিন্ন রকমের রূপক আসছে, এই রূপকগুলো ধরে ধরে আপনি ধরে 1 নম্বর পদে এই জিনিসের ছবি আসছে, এইটা যদি আপনি মনে রাখেন, বা 2 নম্বর পদে এই জিনিসের ছবি আসছে, এটা যদি আপনি মনে রাখেন, তাহলে আপনার পদটা কি কি বিষয় ছিল বা কি ধরনের ছিল, তার লাইনগুলো কিরকম ছিল, সেগুলো কিন্তু একটা ধারণা হবে। বলুন। আচ্ছা আচ্ছা, তার মানে হচ্ছে পদটা পুরো পড়ে তার সারাংশটাকে মনের মধ্যে রেখে দেওয়া, এইটাই হচ্ছে বিষয়। সারাংশ নয়, সারাংশ নয়, মানে তার যে রূপক গুলো, মানে যেমন আচ্ছা এই দেহকে গাছের সাথে তুলনা করা হচ্ছে, আচ্ছা আচ্ছা সেই বিষয়টা সেরকম যে যে বিষয় রয়েছে সেই, বা আচ্ছা ধমন চমন বলা হচ্ছে প্রথম পদে বামগা দক্ষিণগা নারীকে, সেই বিষয়টা যদি আপনি একটু নোট করেন যে কোন পদে কি বলা হচ্ছে কাকে। আচ্ছা। আর বলছিলাম যে মানে এই যে আপনি যেভাবে পড়াচ্ছেন পদগুলো, সুন্দর করে বাংলায় জিনিসটা লাইন বাই লাইন বলে দিচ্ছেন, এইরকম কি এই পাথ ফ্রম জিআরএফ এর মানে নোটে কি এরম ভাবে দেয়া থাকবে যাতে আমরা নোটে এরম ভাবে দেখে পড়তে পারবো? এইটা আমার পক্ষে বলা সম্ভব নয়, কারণ আমি জানি না, ঠিক আছে? এটা আচ্ছা। দাদা হয়তো বেটার বলতে পারবেন আমার থেকে, উনি যদি থাকেন। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ম্যাডাম। হুম, হুম। আচ্ছা ম্যাম, একটা ছিল। বলুন। ম্যাম বলছিলাম যে আহ, বই মানে যে পুঁথিটা যেটা পাওয়া গেছিল, মণিদত্তের টিকা যে পুঁথিটা, সে হুম। মণিদত্তের টিকার পুঁথিটার ওই সাইজ ম্যাটার গুলো ওইগুলো কি কোনো পরীক্ষা আসতে পারে? কারণ অনেক সময় আমি দেখেছি অনেক জায়গায় জিজ্ঞাসা করে যে সাইজটা কেমন ছিল, কোন জায়গাটা কতটা চওড়া ছিল, কতটা লম্বা ছিল, এরকম কি পরীক্ষা কোনো আসতে পারে? দেখুন, আমার দেখা নেটের প্রশ্নে অন্তত আমি এরকম খুব একটা দেখিনি। এবার সেটের প্রশ্নে কিন্তু এরকম ধরনের মানে যেগুলো ফ্ল্যাট, মানে কিছুটা ফ্ল্যাটই বলা যায় এই প্রশ্নগুলো, এগুলো আপনি অবশ্যই দেখে তো আমাদের যেতেই হবে। মানে আমরা কিছুই যেটা আমাদের অ্যাটেম্প্ট করব বলে ভাববো সেটা আমাদের পুরোটাই দেখতে হবে। হ্যাঁ, ফলে ছেড়ে মানে যদি আপনার এইটা স্ট্রং জায়গা হয়, তাহলে অবশ্যই আপনি এখান থেকে যা যা তথ্য আছে মোটামুটি দেখে যাওয়ার চেষ্টা করবেন। এরকম প্রশ্ন আমি নেটে খুব একটা দেখিনি, এটাই আমার বলার। ম্যাডাম, এবার আমি বলি। হ্যাঁ, বলুন। বলছি, ওই যে 3 নম্বর পদে যে দশমী দুয়ারত চিহ্ন দেখিয়া এই যে বিষয়টা এসছে, হুম। মানে এই দশমী দুয়ারটা মানে এর মানে কি, এবার অ্যাকচুয়ালি এটা যদি একটু বুঝিয়ে বলেন। আর দশমী বা কেন বলছে, মানে আগে তো এতগুলো সংখ্যা রয়েছে, তাহলে 10 নম্বরটাই কেন বলা হচ্ছে? আহ দেখুন, এখানে যে আমাদের ওই বাউল তত্ত্বে যে 8 কুঠুরি 9 দরজার কথাটা রয়েছে, 9 দরজার যে বিষয়টা, সেই 9 দরজার থেকে উপরে আরেকটা দরজা, দশমী দুয়ার, সেইটার কথা সম্ভবত এখানে বলা হচ্ছে। আমি পুরোপুরি জোর দিয়ে এটা বলতে পারবো না, কারণ টিকায় সেভাবে কিছু লেখা নেই। সম্ভবত আমার পাঠে আমি এটাই বুঝেছি যে আমাদের যে শরীর, সেটার যে নখানা দরজা, সেই নখানা দরজার আহ পেরিয়ে একটা দরজা, যেটা যেটা যে দরজাটা দিয়ে একবার প্রবেশ করলে মানে
এতটাই আনন্দ আমাকে ঘিরে রাখবে, যেটা আমাকে আর কখনো সেই বাকি যে 9খানা দরজা সেটায় ফিরতে, মানে বা ধরুন বাকি যে প্রবৃত্তি, 9খানা দরজা আমি বলবো না, বাকি যে প্রবৃত্তি সেটায় ফিরতে আমাদের বাধা দেবে। হ্যাঁ ম্যাডাম, বুঝতে পেরেছি। বেশ, আর কারোর, আর কেউ একজন মেসেজ করেছেন কিছু। ম্যাডাম, পদকর্তার নামগুলো কিভাবে মনে রাখতে পারি এটা যদি একটু বলে দেন। আচ্ছা, পদকর্তার নাম তো এমনিতে ইন্ডিভিজুয়াল পদকর্তার নাম তো আপনাকে মানে এটার কোনো লুইপাদ কিভাবে মনে রাখবেন সেটা আমি জানি না। লুইপাদ দুইপাদ বলেই মনে রাখতে হবে। আর আপনি ওই প্রত্যেকটা পদের, যেভাবে আমি বললাম, চার্ট করে 4টে কলাম করে ওইভাবে প্রত্যেকটা মানে পদের প্রথম লাইন লিখে পাশে পদকর্তার নাম, রাগের নাম, এইভাবে 4টে কলাম করে যদি আপনি মনে রাখেন। এবং আমি বলবো আমি যখন নেটের প্রিপারেশন নিয়েছি তখন যেটা করেছি সেটা হচ্ছে, আমি এই চার্টটা করার হয়ে যাওয়ার পর আমি প্রতিদিন 5টা করে পদ শুধু মানে যে আমি যেভাবে লিখেছি, যেটা লিখেছি সেটা পড়েছি। আর হয়তো কোনো সময় জাস্ট মানে একটু শোয়ার সময় এই ছোট ছোট কয়েকটা পদ একটুখানি চোখ জাস্ট একবার রিডিং করে নেওয়া। প্রত্যেক দিন যদি আপনি এটা রুটিনে রাখেন তাহলে কিন্তু আপনার কাছে চর্যাপদটা তেমন কিছু বিষয় হবে না। এটা আমি মোটামুটি গ্যারান্টি দিয়ে বলতে পারি। আর কারণ এটা অনেকের কাছে একটা খুব কঠিন জায়গা, কিন্তু এইভাবে পড়লে কিন্তু খুব সহজ হবে। আরেকজন, হ্যাঁ বলুন। ম্যাম বলছি, এই যে রাগগুলো ব্যবহৃত হচ্ছে মানে প্রত্যেকটা পদে, তো হ্যাঁ, রাগের কি কোনো বৈশিষ্ট্য মনে রেখে কি মানে করতে পারি? আরেকবার বলুন, আমি ঠিক শুনতে পেলাম না। রাগের বৈশিষ্ট্য কি আছে কোনো, মানে কোন গানের কি ক্ষেত্রে সেই গানের রাগগুলো মানে অন্য হচ্ছে, তো রাগের কি কোনো বৈশিষ্ট্য আছে? রাগের কোনো বৈশিষ্ট্য, তো রাগের অবশ্যই বৈশিষ্ট্য আছে, কিন্তু সেইটার আলাদা করে আমাদের চর্যাপদ পড়তে যাওয়ার সময় মানে সেটার জন্য আমাদের খুব একটা দরকার বলে আমার মনে হয় না। রাগটা আমাদের মনে রাখলেই হবে। ঠিক আছে। আচ্ছা, আরেকজন বলেছেন, ম্যাম আমার চর্যা গান পড়তে গিয়ে বারবার শূন্যতা, আচ্ছা শূন্যতার কথা পাই, এই শূন্যতার জায়গাটা একটু বুঝিয়ে দেবেন। হ্যাঁ, শূন্যতার কথা বলতে মানে শূন্যতার কথা যেমন ধরুন ওই প্রথম পদে যেটা ছিল, শূন্য পাক বিড়ি লাহোরে পাস, মানে শূন্যের পক্ষ নিতে হবে। মানে আপনাকে বেসিক্যালি যেটা করতে হবে সেটা হচ্ছে কোনো বাইনারির মধ্যে না থেকে একটা মাঝের পথ, মানে আপনাকে নিজেকে কি বলবো, মানে আপনাকে নিজেকে কি বলবো, মানে ভাসিয়ে দিতে হবে, এরম টাইপের বিষয়টা আর কি। যে আপনি নিজে যে কিছু, সেই আপনাকে নিজেকে শূন্য মনে করতে হবে, বা নিঃস্ব ভাব আপনার মধ্যে বা সাধকের মধ্যে জাগ্রত থাকতে হবে, যেটা মানে যেটাই আর কি সহজানন্দের পথে আপনাকে চালিত করবে। ঠিক আছে? আর ম্যাম, হ্যাঁ বলুন। বলছি যে এখানে কি সেই ধরুন কোনো পদ দিয়ে দিল, তো সেই পদের লাইনগুলো কি ক্রমানুযায়ী সাজাতে দেয়? পদের লাইন দিয়ে ক্রমানুযায়ী সাজানো? হ্যাঁ, মানে যেরকম ছোট কবিতায় যেরকম আমরা প্রশ্ন দেখি, মানে একটা কবিতার বিভিন্ন লাইন তুলে দিল, নিয়ে ক্রমানুযায়ী সাজা, মানে কোন লাইনটা প্রথমে কোন লাইনটা পরে, ওরকম কি এই পদের ক্ষেত্রেও দেয়? দেখুন, এরকম ভাবে যদি দেয় তাহলে সেটা খুব সহজ আর কি। হ্যাঁ, মানে ধরুন অন্তত 4টে লাইন তো সেক্ষেত্রে দিতেই হবে। এবার আপনি যদি এইভাবে পড়েন তাহলে 4টে লাইন মনে রাখা কোনো ব্যাপার নয়। যদি আপনি মোটামুটি ওই পরপর ওই রূপক গুলো মনে রাখেন তাহলে কিন্তু 4টে লাইন মনে রাখা খুব একটা ব্যাপার হবে না। এবার ধরুন মানে মনে রাখা বলতে আপনার বারবার পাঠ করতে করতে ওটা খুব সহজ হয়ে যাবে, তবে এই প্রশ্ন আমি দেখিনি। হ্যাঁ, মূলত আমার দেখার মধ্যে যে প্রশ্নটা খুব বেশি করে আসে সেটা হচ্ছে এই পদের মাঝখান থেকে লাইন তুলে, যে কোনো একটা কি দুটো লাইন তুলে দিয়ে বলবে যে এটা রাগের নাম বলো, বা মানে পদের যে ক্রম আছে সেই পদের ক্রমটা একটুখানি আপনারা পড়ে রাখবেন, যে 1 নম্বর পদটা এটা, 2 নম্বরটা এটা, এইটা আর কি। হ্যাঁ, মানে কোন মানে পদের কয়েকটা নাম দিয়ে বলবে যে রাগের ক্রম, এই রাগ বলছি মানে পদের নম্বরের ক্রমানুযায়ী সাজাও। এরম ধরনের প্রশ্ন আসতে পারে। নম্বরের ক্রম, রাগের এই পদের নম্বরের ক্রম আর পদ
পদের থেকে একটা কোনো লাইন বা দুটো লাইন। আচ্ছা, আর কারোর কোনো প্রশ্ন আছে? আশা করি নেই, সমস্ত প্রশ্ন পর্ব শেষ। আচ্ছা, একটা বোধহয় প্রশ্ন শুনলাম যে যেভাবে ম্যাডাম একটা লাইন এবং তার অর্থ বললেন সেরকম ভাবেই কি নোটে দেওয়া আছে? সত্যি কথা বলতে আমারও মনে নেই ওরকম ভাবেই প্রত্যেকটা লাইন এবং তার অর্থ লেখা আছে কিনা। চর্যাপদের নোটে অনেক কটা ছক আছে। চর্যাপদের নোটটাও বেশ বড় একটা নোট, এবং সেখানে অবজেক্টিভ প্রশ্ন করবার জন্য একটা যথাযথ নোট দেওয়া হয়েছে। এবার যদি নোটটাই সমস্ত হয় তাহলে এখানে ক্লাস করবার প্রয়োজনীয়তাটা থাকে না। কতগুলো বিষয়, সেটা হচ্ছে টেক্সট, নোট এবং ক্লাস, এই তিনটাকে মিলিয়ে পড়াশোনাটা করতে হবে। ঠিক আছে? যে দেবজ্যোতি বোধহয় প্রশ্নটা করেছিলে, দেবজ্যোতি আমাদের পেড ব্যাচের স্টুডেন্ট। তো দেবজ্যোতি, তোমরা নোট পাবে এবং সে সময় তোমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে টেক্সট, নোট এবং সেই সঙ্গে ক্লাস, এই তিনটাকে মেলাতে হবে এক জায়গায়। দেখো, সমস্ত বিষয় এবং মনে থাকা সমস্ত প্রশ্নের উত্তর যদি নোট থেকে খুঁজতে যাও তাহলে নির্মল দাস এডিশনের পরে একটা পাথ টু জেআরএফ এডিশন চর্যাপদের বার করতে হয়, তাই না? তো সেটা সম্ভব নয়। যেটা সম্ভব সেটা হচ্ছে আমরা যেটা করতে পারি, যেমন প্রশ্ন এসছে সেই প্রশ্নগুলো হ্যান্ডেল করা যায় বা সেই প্রশ্নগুলোকে অ্যাড্রেস করা যায় সেইভাবে একটা অবজেক্টিভ নোট। এবং গত 5 বছর ধরে সেই নোটটা আপডেট হয়েছে। পাত্র জেআরএফ এর বয়স 5 বছর, এবং একটা বিষয় মনে রাখতে হবে যে পাত্র জেআরএফ এই গত 5 বছরে শুধুই বাংলা পড়িয়েছে নেটের জন্য। হ্যাঁ, মানে আরো 5টা 10টা সাবজেক্ট এখানে ছিল না, নতুন সাবজেক্ট গুলো এই বছর অ্যাড হয়েছে, কিন্তু গত 5 বছর ধরে আমাদের প্র্যাকটিস শুধুমাত্র বাংলা নেটের জন্য। ফলে এই জায়গায় তোমরা আশা করি ক্লাসটা করলে এবং ক্লাসটা তোমাদের ভালো লাগলো। নোট ইত্যাদি নিয়ে কথা আমরা বহুবার বলেছি, আরো বহুবার বলবো, কিন্তু তারপরেও যে কথা সেটা হচ্ছে যে আমরা কলেজ বিশ্ববিদ্যালয়ে বহু জায়গায় চর্যাপদ পড়েছি যেখানে ক্লাসের সংখ্যার বাউন্ডারি থাকে না, অর্থাৎ সেখানে একটা 6 মাসের, এখন তো সেমিস্টার, ফলে সেমিস্টারে যত খুশি ক্লাস চর্যাপদের দেওয়া যেতেই পারে। তার মধ্যেও আমরা দেখেছি 5টা 6টা 7টা ক্লাস হয় চর্যাপদের ক্ষেত্রে। আমার বিশ্বাস যারা ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত করলেন তারা আমাকে একটু জানাবেন যে বিশ্ববিদ্যালয় লেভেলেও এইভাবে চর্যাপদ ভেঙে পড়ানো। হ্যাঁ, আমরা 3টে পদ পড়লাম কারণ আজকে ভূমিকা অংশ ছিল। এর পরবর্তী যে ক্লাসগুলো হবে তখন সেক্ষেত্রে আর ভূমিকার প্রয়োজন পড়বে না, তখন সরাসরি 1 ঘন্টার ক্লাসে আমরা অনেকগুলো পদ পড়তে পারবো। কারণ বিষয়টা হচ্ছে যে কি সুন্দরভাবে উপস্থাপিত হলো বিষয়টা। দুটো বিষয় আমাদেরকে একটু মনে রাখতে হবে, যারা আমরা নেটের ছাত্রছাত্রী তাদেরকে দুটো বিষয় মনে রাখতে হবে। সেটা হচ্ছে যে নেট পরীক্ষা শুধুমাত্র মুখস্থের পরীক্ষা নয়, এ কথা আমি ইউটিউবেও বহুবার বলেছি। এবং তোমরা এই যারা পড়াচ্ছেন প্রত্যেকেই জিআরএফ, আমাদের এখানে যারা পড়ান প্রত্যেকেই জিআরএফ। একটা বিষয় মনে রাখবে যে তারা যদি শুধুমাত্র মুখস্থেরই ব্যাপার হতো তাহলে তারা শুধুমাত্র ওই পদগুলো ধরতেন এবং পদের অর্থ, কোনো কোনো শব্দের অর্থ ইত্যাদি বলে দিয়ে, মানে একদম অবজেক্টিভ বিষয়গুলোকে নিয়ে চর্চা করে দিয়ে চলে যেতে পারতেন। কিন্তু খেয়াল করে দেখুন যে পাত্র জেআরএফ যত ক্লাস হচ্ছে, আমি জানি না এখানে আরো বাইরের ছাত্রছাত্রী আছে কি, আমাদের শুধুই আমাদের পেড ব্যাচের ছাত্রছাত্রী আছে, হয়তো বাইরের ছাত্রছাত্রীও আছে। তারা খেয়াল করে দেখবেন যে পাত্র জেআরএফ যে ক্লাস হয় প্রত্যেকেই জিআরএফ মাস্টার মশাই জানেন এবং প্রত্যেকেই অবজেক্টিভের সঙ্গে সাবজেক্টিভ দুটোকেই কিন্তু মিলিয়ে পড়ান। তো এই যে বিষয়টা, এই বিষয়টা আপনাদেরকে একটু বুঝতে হবে যে জিআরএফ পাবার জন্য, নেট পাবার জন্য কি হয়, অ্যাডমিশন টু পিএইচডি পাবার জন্য কি হয়, সেই প্রসঙ্গেই যাচ্ছে না। আমার সরাসরি বক্তব্য হচ্ছে জিআরএফ নিয়ে, এবং জিআরএফ পাওয়ার জন্য এইভাবেই পড়তে হয়। যদি তা না হতো তাহলে 5 জনের পড়ানোতে অন্তত 2 জন, মানে ধরা যাক যে 5 জন পড়াচ্ছেন আমাদের এখানে, তো সেই 5 জনের মধ্যে অন্তত 2 জন এমন হতেও যে তারা শুধুই অবজেক্টিভ পড়াচ্ছেন। এমনটা কেউ এমন নয় এখনো পর্যন্ত, হয়তো অনেকে আমাদের সঙ্গে এখন নেই, এর আগে অনেক আমাদের তো বিভিন্ন সময় মাস্টারমশাইরা
চেঞ্জ হয়ে যান, কারণ রিসার্চের চাপ যখন পড়ে তখন তারা ডিসকন্টিনিউ করেন। তো এবার সেক্ষেত্রে এবার এখানেই বুঝবার যে এখনো পর্যন্ত যারা পাত্র জেরেফে পড়িয়েছেন কেউ শুধুমাত্র মুখস্থ করবার কথা বলেননি, এবং কেউ শুধুমাত্র এই অবজেক্টিভ পয়েন্টস নোটস এর কথা বলেননি। তো তোমাদেরকে এই ব্যাপারগুলোকেই মাথায় নিয়ে প্রস্তুতিটা নিতে হবে, অবজেক্টিভ এবং সাবজেক্টিভ মিলিয়ে পড়াশোনাটা করতে হবে। বাকি পাত্র জেরেফ আছে, সমস্ত এমনি হ্যান্ডেল হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। বাকি আজকের মতো ক্লাসটা আমরা এখানেই শেষ করতে পারি যদি কারোর কোনো প্রশ্ন না থাকে। কারোর কোনো প্রশ্ন নেই আশা করি।